ডিসেম্বরের মাঝামাঝি সময়। ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। আমি বাইকে চেপে মহামায়া মাঠের দিকে যাচ্ছিলাম। তখন প্রায় বেলা পড়তে শুরু করেছে। এদিককার লোকেরা আবার রাত 9টার মধ্যে শুয়ে পড়ে, তাই চারপাশ আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে আমাকে এখানে ওখানে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। এই সূত্রেই এই দিকে আমার যাতায়াত রয়েছে। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঠিক করলাম সামনেই পল্টুদার চায়ের দোকানে একবার ঢুঁ মেরে আসি। দোকানে গিয়ে দেখি চায়ের আসর একেবারে জমে উঠেছে। তার মধ্যমণি আমাদের সেই বৃদ্ধ বন্ধুটি বরেন বাবু। ও এই দেখুন, বরেন বাবুর কথা বলতে গিয়ে মনে পড়ল আমি কে সেটাই তো বলা হয়নি। আমার নাম অর্ক দত্ত, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নামটা যত বড়, কাজটা ততটাও আরামের নয়। আমাকেও মফস্বলের নানা হাসপাতালে ঘোরাঘুরি করতে হয়। তবে বরেন বাবুর সঙ্গে আমার পরিচয় একটু অদ্ভুতভাবেই। তখন সবে এই অঞ্চলে আসা শুরু করেছি। একদিন সন্ধেতে কাজের থেকে ফিরছিলাম, খুব চা খেতে ইচ্ছে করছিল। আমি তখন যাচ্ছিলাম এই পল্টুদার চায়ের দোকানের পাশ দিয়ে। হঠাৎ দেখি একজন বয়স্ক লোকের সঙ্গে আর একজনের জোর তর্ক বেঁধে গিয়েছে। আমার মন বরাবর কৌতূহলী, তাই ওই দোকানে গিয়েই বসলাম। ওদের কথাবার্তায় বুঝতে পারলাম তর্কটা বেঁধেছে ভূত নিয়ে। বয়স্ক লোকটি ভূতের অস্তিত্ব বিশ্বাস করেন এবং কম বয়সী যে আছে সে কিছুতেই সেটা মানতে চাইছে না। চা খেতে খেতে আমিও যোগ দিলাম সেই আড্ডায়। সেই থেকেই আমাদের পরিচয়। আর এই ভূতান্বেষী লোকটি আমাদের সে বৃদ্ধ বন্ধু বরেন্দ্রনাথ সমাদ্দার। বরেনবাবু অগাধ জ্ঞানের অধিকারী। শুনেছি তিনি নাকি কবিরাজ ছিলেন, তাই তাকে নানা জায়গায় ঘুরতে হয়েছে, আর সেই থেকেই তার নানা রকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। আমি ভূতে বিশ্বাস না করলেও গল্প শুনতে বেশ ভালোবাসতাম। ওনার কথা বলার মধ্যে একটা আলাদা ধরন আছে যেটা অনেককেই আকৃষ্ট করবে। বরেনবাবুর চায়ের আড্ডায় আমি মিলিয়ে মোট 5 জন ছিলাম। আমি, সন্দীপ, দেবেশ, রমেন এবং বরেনবাবু। প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময় আমাদের আড্ডা জমে উঠত। আজও তার ব্যতিক্রম হলো না। দোকানে গিয়ে দেখি আড্ডা বেশ জমে উঠেছে। না না বরেনবাবু, আমি কিন্তু এই কথাটা মানতে পারলাম না। ভূত বলে যদি কিছু থাকেও তার প্রমাণ দেখাতে পারবেন? হ্যাঁ, প্রমাণ ছাড়া আমরা আবার কিছু বিশ্বাস করি না। কি ব্যাপার দেবেশ, আবার কোন ভূতের গপ্প জুড়লেন উনি? বসো বসো অর্ক। আমি যে ভূতের কথা বলি তা মোটেও গাঁজাখুরি নয়, তার অকাট্য প্রমাণ আমি দিতে পারি। বললেই হলো। এত সহজে কি ভূত দেখা যায় নাকি? ভূত হলো দেহহীন মানুষ, তাদের অস্তিত্ব আছে। বুঝতে গেলে একটু সজাগ থাকতে হয়, তাদেরকে বুঝতে হয়। এসব নিয়ে অনেক ঘেঁটেছি আমি। তোমরা বিশ্বাস করো আর না করো, যে আছে সে আছে। ঠিক আছে, ভূত যদি থেকেই থাকে তাহলে আপনি রায়পুরের বিজয় বিশ্বাসের বাগান বাড়িতে আমাদের নিয়ে চলুন। শুনেছি ওখানে নাকি রাতের বেলায় অনেকে একটা লোককে ঘুরে বেড়াতে দেখেছে। সবাই ওকে বিজয় বিশ্বাসের ভূত বলে মনে করে। অনেক বছর আগে লোকটা নিজের চেম্বারে বসত আর ওখানকার সমস্ত লোককে স্বল্প পারিশ্রমিকে চিকিৎসা করত। কেউ কেউ তো আবার বলে বিজয় বিশ্বাস নাকি ধন্বন্তরী। অনেক মৃতপ্রায় রোগীকে তিনি নাকি সুস্থ করে তুলেছেন। ওনার 3 কুলে কেউ ছিল না, হয়তো যারা ছিল তারা এখন বিদেশ বিভুঁইয়ে। তবে ওনার মৃত্যুটা কিন্তু খুব রহস্যজনক। কেউ কেউ বলে শেষ বয়সে উনি নাকি শোকে পাগল হয়ে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। আবার কেউ কেউ বলে দিনের পর দিন কিসের একটা ভয় তাকে যেন গ্রাস করেছিল, তাই নাকি তিনি সুইসাইড করেছেন। ওনার বাগানের খুব শখ ছিল। উনি থাকাকালীন একজন মালি ওই বাগানের যত্ন নিত, কিন্তু তারপর সেও একদিন চলে যায়। আর তার বছর কয়েক পরেই বিজয় বিশ্বাস মারা যান। তারপর থেকেই সেই বাগান বাড়ির আশপাশ দিয়ে কেউ আর সন্ধ্যার পর যায় না। তুমি এত কিছু জানলে কিভাবে? বিশ্বাস করা শুরু করলে নাকি? না না,
একেবারেই নয়। বরেনবাবু তো প্রমাণ করবেন ওখানে কি আছে, তাই না? তা ঘটনাটা শুনে কি বুঝলেন? ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমাদের যখন বিশ্বাস হয় না তখন কাল রাত 10টার সময় সবাই আমার বাড়ি চলে এসো। সেখান থেকেই না হয় রওনা দেওয়া যাবে। সবাই সেই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সেদিনের মতো সবাই যে যার বাড়ি চলে গেল। পরের দিন বরেনবাবুর কথা মতো তার বাড়ির দিকে রওনা হলাম। একটু ভয় ভয় করছিল, কিছু হবে না তো? না না, ভূত বলে যখন কিছু নেই তাহলে সব ভাবছি কেন? অকারণেই ভয় পাচ্ছি। এসব ভাবতে ভাবতে বরেনবাবুর বাড়ির কাছে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া আর কেউই আসেনি। সব যে যার কাজের অজুহাত দেখিয়ে চম্পট দিয়েছে। বরেনবাবু ঠাট্টা সুরে বললেন, কি হে, বাকিদের খবর কি? সবাই তো দেখছি ভূতের নাম শুনেই গা ঢাকা দিয়েছে। তাহলে ভূত দেখলে কি করতো? ওদের হয়তো কোনো কাজ পড়ে গেছে। আসল সময় সবার যত কাজ পড়ে যায়। এসব চালাকি বহুদিন আগে থেকেই দেখে আসছি। ভূতকে নিজের চোখে দেখা আর তাকে নিয়ে দুটো বড় বড় কথা বলা কি এক হলো? কিছু বললাম না। মনে মনে ভাবলাম, দুজন মাত্র যাচ্ছি, ভালোই ভালো বেঁচে ফিরলে হয়। আর কিছুক্ষণ অপেক্ষার পর বিজয় বিশ্বাসের বাড়ির দিকে রওনা হলাম। রাস্তাঘাট আগে থেকেই শুনশান হয়ে গেছিল। মেন রোড দিয়ে রায়পুর যেতে একটু সময় লাগে, তাই আমরা মেন রোড ছেড়ে গলি পথ ধরলাম। এখানটা আরও নিস্তব্ধ, নির্জন। চারপাশের প্রত্যেকটা বাড়ি যেন প্রাচীন দৈত্যপুরীর সাক্ষ্য বহন করছে। প্রকৃতির করাল গ্রাস বাড়ির জীর্ণতায় দ্বিগুণ আঘাত হেনেছে। হ্যাঁ, আর বেশি দূর নয়। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁদিকের মোড় ঘুরলেই বিজয় বিশ্বাসের বাড়ি। আমি আজ তোমাদের প্রস্তাবে রাজি হয়ে এখানে আসার তোড়জোড় করলাম কেন জানো? আসলে এই বাড়িটা দেখার ইচ্ছে বহুদিনের। বিজয় বিশ্বাস কিভাবে মারা গেল তা এখনো ধোঁয়াশায়। মারা যাওয়ার পর তো আর ওই বাড়িতে কেউ আসেনি। সুতরাং কিছু প্রমাণ ওই বাড়িতে থাকলেও থাকতে পারে। ভূত দেখার জন্য আমি কত কি না করেছি। কিছু রিসার্চ করার জন্য আমি ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী, বুদ্ধিজম এসব সম্পর্কে বইও পড়ে ফেলেছি। বটে। একবার তো রুদ্রপুর গ্রামে গিয়ে যা হয়েছিল, হ্যাঁ থাক, সে কথা অন্য আরেক দিন বলবো। হ্যাঁ, ওই দেখো আমরা এসেই পড়লাম। কথা শুনতে শুনতে খেয়ালই করিনি কখন এসে পড়েছি। সামনে বিশাল ফটক। দূর থেকে বোঝাই যায় না যে সেটা কোনো প্রবেশদ্বার। মাথার উপর বড় বড় পাতায় ভরে গেছে। এত অন্ধকারও দেখতে পেলাম সেই ডালপালা আগাছার মধ্যে ছোট ছোট কিসব যেন জঙ্গলি ফুল ফুটে রয়েছে। মালির অভাবে প্রকৃতি নিজের স্বরূপকে এই বাড়ির চারপাশে যথাসাধ্য ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে। একসময় হয়তো যেখানে গোলাপ ফুল ফুটত, আজ সেখানেই শুধু কাঁটা গাছে ভর্তি। আমরা ফটক খুলে ঢুকতেই কয়েকটা চামচিকে ফটফট শব্দে আমাদের কানের পাশ দিয়ে উড়ে পালালো। সামনে বেশ খানিকটা রাস্তা, তারপরে সদর দরজা। সঙ্গে একটা 5 সেলের টর্চ এনেছিলাম। সেটা জ্বালিয়ে চারপাশটা দেখতেই চোখে পড়ল একটা বিরাট সাদা রঙের নারী মূর্তি। বহুদিন অযত্নের ফলে সেটা ক্ষয় হতে শুরু করেছে। তার একটু পরেই একটা জং ধরে যাওয়া ফাউন্টেন।
মূর্তি আর দরজার কারুকার্য দেখে বুঝেছিলাম লোকটা বেশ শৌখিন ছিল। দরজার কারুকার্যটা দেখেছ? হ্যাঁ, বেশ সুন্দর। সুন্দর তো বটেই, কিন্তু এতে কি আঁকা রয়েছে বলো তো? অত খেয়াল করিনি। তোমাদের এই এক দোষ, কোনো জিনিস ভালো করে পর্যবেক্ষণ না করেই আগে এগিয়ে যাও। এতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমাদের চোখের আড়ালে চলে যায়। হ্যাঁ, এই দেখো এখানে পলাশির যুদ্ধের কিছু ছবি সুন্দর করে খোদাই করা রয়েছে। বহুদিনের অব্যবহারের ফলে দরজার শ্যাওলা আর মরচে ধরে গিয়েছিল, তাই প্রথমটায় খেয়াল করিনি। এবার ভালো করে লক্ষ্য করলাম, সত্যি কি অপূর্ব কারুকার্য। লোকটার শৈল্পিক বোধ আছে বলতে হবে, না হলে এখনকার যুগে কেউ এরকম জিনিস বানায়? বিজয় বিশ্বাসের প্রতি মনে মনে শ্রদ্ধা আরও বেড়ে গেল। দরজাটা একটু ঠেলতেই প্রচণ্ড শব্দ করে খুলে গেল। আমরা ঘরের ভিতরে ঢুকলাম। চারপাশে জমাট বাঁধা অন্ধকার। অন্ধকার বলে কিনা জানি না, তবে এই ভেতরটায় এসে একটু বেশি শীত করতে লাগলো। অর্ক, তুমি এদিকটায় দেখো, আমি ওই ঘরে গিয়ে দেখছি কিছু পাওয়া যায় কিনা। এই কথা বলেই বরেনবাবু পাশের ঘরের দিকে চলে গেলেন। আমি টর্চ চালিয়ে এদিক সেদিক দেখছিলাম। হঠাৎ ঘরের একদম কোনায় চোখ পড়ল। দেখলাম কি যেন একটা চকচক করছে। কাছে গিয়ে দেখি সেটা একটা বাচ্চার হাতের চুড়ি, তাতে পাথর লাগানো রয়েছে। টর্চের আলো পড়তেই সেটা চকচক করছিল। কাছে গিয়ে সেটাকে ভালো করে দেখলাম। এই বাড়িতে বাচ্চা থাকতো? থাকলে কেউ কোনোদিন দেখেনি কেন? মনে মনে এসব ভাবছি, এমন সময় ঘটল একটা অদ্ভুত ঘটনা। দেখি একটা সুন্দর ফুটফুটে ৬-৭ বছরের বাচ্চা হাসতে হাসতে এগিয়ে আসছে। তারপর আমাকে দেখে ইশারায় ডাকলো, কিন্তু আমি এগিয়ে যাওয়ার আগেই আমার পিছন থেকে একজন বেঁটে সরু লোক ওর দিকে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে কোলে তুলল। এরা এখানেই ছিল, আমি দেখতে পেলাম না কেন? খুব ভয় করতে লাগলো। কি দরকার ছিল এখানে আসার? অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে এখন প্রাণটা নেই না টানাটানি পড়ে। বরেনবাবুই বা কোথায়? কতক্ষণ হয়ে গেছে, তিনি এখন আসছেন না কেন? আমি কি ভুল দেখছি? দেবেশের কথাটা মনে পড়তে লাগলো। শুনেছি ওখানে নাকি রাতের বেলায় অনেকে একটা লোককে ঘুরে বেড়াতে দেখেছে। সবাই ওকে বিজয় বিশ্বাসের ভূত বলে মনে করে। এরপর দেখলাম বাচ্চাটা পিঠে হাত দিয়ে বসে পড়েছে আর অঝরে কাঁদছে। তার সামনে বসে থাকা একজন মহিলা দৌড়ে গিয়ে আগে সেই লোকটাকে ডেকে আনলো। দুজনা মনে হয় মেয়েটার বাবা মা। আমি একবার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো একটা অজানা আকর্ষণে আমি এক পাও এগোতে পারলাম না। শুধু চোখের সামনে নির্বাক সিনেমার মতো এক এক করে দেখতে লাগলাম। যা দেখলাম তাকে দুঃস্বপ্ন বললেও কম বলা হয়। এই ঘরে ঢুকতেই দেখেছিলাম বিজয় বিশ্বাসের একটা পেন্টিং দেওয়ালে টাঙানো আছে। এবার দেখলাম সেই রোগা লোকটা বিজয় বিশ্বাসের কাছে গিয়ে হাতে পায়ে ধরছে আর কি দেখিতে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। এরপর সব কিছু অন্ধকার হয়ে গেল, ঠিক আগের মতন। আমি জোরে জোরে বেশ কয়েকবার বরেনবাবুকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কি লাভ তাতে? আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হঠাৎ দেখি ডক্টর বিশ্বাসের চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে, তারা বিলাপ করেই চলেছে। আর দূরে হিংস্র চোখে তাকিয়ে আগের সেই লোকটা। কে ও? বিজয় বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কটাই বা কি? আমার চোখের সামনে আস্তে আস্তে একটা সাদা কুয়াশার আস্তরণ যেন পড়তে শুরু করলো। আস্তে আস্তে সবকিছু হাওয়ার মতন যেন মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। এরপর আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ অনুভব করলাম আমার নাম ধরে কেউ যেন ডাকছে,
বরেনবাবু। অর্ক, অর্ক, কতক্ষণ ধরে তোমাকে ডেকে চলেছি, ওঠো। আমি কোথায়? এটা কোন জায়গা? সেটা তো আমারও প্রশ্ন। তুমি এখানে এলে কিভাবে? তুমি তো ছিলে বাইরের ঘরে। তোমাকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার? আমি তো জেগেই ছিলাম। কতবার আপনার নাম ধরে ডাকার চেষ্টা করলাম, কিন্তু একটা কথা বলতে পারলাম না। গলার স্বর যেন কেউ বন্ধ করে দিয়েছিল। ঘরের কোনায় একটা চুড়ি দেখতে গিয়েই তো এত কিছু হলো। ঘরের কোনায় চুড়ি? কই দেখি। বরেনবাবুকে চুড়িটা দেখাতে গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, চুড়িটা কোথাও পেলাম না। শেষে বরেনবাবুকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। ব্যাপারটা বেশ ঘোরতর মনে হচ্ছে। তবে সবাই যা বলে সেটাই সত্যি হয়তো। আমিও ওই ঘর থেকে ডাক্তারবাবুর ফ্যামিলি সম্পর্কে জানতে পারলাম। ঘরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর দেখি একটা ড্রয়ারের মধ্যে কতগুলো ফটো রয়েছে। বেশ কিছুক্ষণ দেখে বুঝলাম ওটা ফ্যামিলি ফটো, কারণ সবার মুখের মধ্যেই বেশ কিছু মিল রয়েছে। ও তাই নাকি? শুধু তাই নয়, আর একটা ডায়েরিতে সবার নামও পেলাম। বিজয় বিশ্বাসের বউ ছিলেন রমলা। তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল। বলছি এই কারণে ওরা এখন এখানে আর থাকে না। কোনো এক অজ্ঞাত কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। ডায়েরিতে সেটাই লেখা ছিল। ডাক্তারবাবুর এক ভাই ছিলেন, নাম অজয় বিশ্বাস। তার সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বোধহয়। কিছু জিনিস নিয়ে তার সঙ্গে বিজয় বিশ্বাসের বনিবনা হতো না, তাই তাদের ওই খিটমিট সবসময় লেগেই থাকতো। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো? এ বাড়িতে তো সবই অদ্ভুত। আর কি অদ্ভুত রে কাণ্ডের বাকি আছে? শোনোই না। তুমি কখনো কাউকে বাগানের মালির নাম সযত্নে লিখে রাখতে দেখেছো? সে যতই শৌখিন মানুষ হোক। এই যে শুনুন, এসব অদ্ভুত কিম্ভূত বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকার ইচ্ছা নেই। আপনি থাকলে থাকুন, আমি চললাম। এইটুকুতেই ভয় পেয়ে গেলে নাকি হে? ঠিক আছে ঠিক আছে, চলো চলো, বেরোনো যাক। তখনকার মতো বরেনবাবুকে বিদায় জানিয়ে চলে গেলাম। ঠিক হলো পরের দিন আবারও ওই বাড়িতে যাওয়া হবে। যদিও আমার ইচ্ছে ছিল না, তাও একরকম জোর জবরদস্তির জন্যই রাজি হয়ে গেলাম। মনে মনে একটা ব্যাপারে খটকা লাগছিল। বাগানের মালির নাম কেউ কখনো এমন সুন্দর করে সাজিয়ে লিখে রাখে? অবিশ্বাস্য। পরের দিন কাজ সেরে ফেরার পথে পল্টুদার চায়ের দোকানে গেলাম। দেখলাম আজকের আড্ডা বেশ জমে উঠেছে। বরেনবাবুর কথাতে সবাই রীতিমতো উত্তেজিত। আরে অর্ক এসে গেছো দেখছি। তুমি নাকি কাল ভূত দেখেছ? আরে ছো ওসব ভূত টুত স্রেফ বাজে কথা। আসলে কাল এত আলোচনা করে অর্কর মাথাটা একটু গুলিয়ে গিয়েছিল। তারপর বোধহয় 2-1 পেগ। দেখ, তুই খুব ভালো করেই জানিস আমি এসব জিনিস একদম পছন্দ করি না। তাছাড়া যা দেখেছি সেসব ভূত না হলেও অবাস্তব নয়। ওই বাড়িতে কিছু তো একটা আছেই, আর তাছাড়া একটা রহস্যও আছে। অদ্ভুত একটা ব্যাপার। তোরা তো আর গেলি না, গেলে বুঝতিস। তুইও ভূতে বিশ্বাস করতে শুরু করলি নাকি রে? সে তোরা যা বলিস বল। আমি ভাবছি একটাই জিনিস, লোকটা আদৌ পাগল ছিল না তো? কেন বলতো?
না মানে হ্যাঁ, আমি বলছি তোমাদের তো তখন পুরো ঘটনাটা বলাই হয়নি। অর্ক ওই ঘরে থাকাকালীন আমি কয়েকটা জিনিস খুঁজে পাই। ওদের ফ্যামিলি ফটো, একটা ডায়েরি যার মধ্যে ওদের ফ্যামিলির সমস্ত ডিটেলস লেখা ছিল, আর একটা কাগজ যেটা ওর ড্রয়ারের মধ্যে একটা ছোট নোটবুকের ভেতর পেয়েছিলাম। সেখানে ওর বাগানের মালির নাম লেখা ছিল। হ্যাঁ, এই কাগজটা আমি নিয়েও এসেছি। সবাই মিলে ঝুঁকে পড়ে দেখলাম একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজের উপর লেখা রয়েছে ভিখারাম মালি, ব্র্যাকেটে 1990 থেকে 1995 সাল। তার নিচে একটা ঠিকানা, আর ঠিক তারপরেই আরেকজন মালির নাম লেখা, পেয়ারেলাল। অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো ঠিকানা দেওয়া ছিল না। আমার মনে হয় ভিকারামি ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর বোধহয় পেয়ারেলাল মালিক হিসেবে জয়েন করে। ঠিকই বলেছ, কিন্তু আমার একটা ব্যাপারে খটকা লাগছে। ভিকারাম যদি এত বছর ওই বাড়িতে মালি হিসেবে কাজ করে, তাহলে হঠাৎ ছেড়ে দিল কেন? তারপর আসে ঠিকানা। একজনের ঠিকানা রয়েছে তো আর একজনের নেই কেন? আর তাছাড়া আরো একটা প্রশ্ন আসে, অর্ক যা যা দেখলো সেগুলোই বাকি, সত্যি না মিথ্যে? আমি অর্ককে বলেছি আজ আমি আরো আরেকবার ওই বাড়িতে যাব। তোমরা তো সব ভিতুর ডিম, মুখেই বড় বড় কথা বলো, কাজের বেলা অষ্টরম্ভা। কাল আমার অফিসে কাজ আছে, এখন বছরের শেষ দিকে বিশাল চাপ। গল্পটা বেশ ইন্টারেস্টিং ঠিকই, কিন্তু আমি এসবের মধ্যে নেই। আমি কিন্তু যাব। আপনার ওই 200 বছরের বুড়ো ভূত আমার কিছুই করতে পারবে না, এই আমি বলে রাখলাম। সেই কথা মতো আমরা 3 জন রওনা হলাম বিজয় বিশ্বাসের বাড়ির দিকে। দূর থেকে বাড়িটাকে দেখা যায় না, কাছে এলে মনে হয় যেন এক বিরাট আকার দানব ঘুমিয়ে আছে। আজ আবার অমাবস্যা, চারিদিক অন্ধকার, বাতাসের মৃদু সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দও শোনা যায় না। কালো চাদর জড়িয়ে গাছগুলি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। মাঝে মাঝে জোরে বাতাস দিলে কোনো কোনো ডাল একটু নড়েই আবার চুপ করে যায়, আর কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে। আমরা এবার ফটক পেরিয়ে সদর দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। আজ ভিতরটা যেন একটু অতিরিক্ত রকমের ঠান্ডা। যত ভিতরের দিকে এগোচ্ছি ঠান্ডাটা যেন অস্বাভাবিকভাবে ক্রমশ বেড়েই চলেছে। আমার সারা শরীরে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি টের পাচ্ছি। খেয়াল করলাম বাকি দুজনেরও একই অবস্থা। বরেনবাবু আগের দিন যেই ঘরে গিয়েছিলেন, আমরা এবার সেই ঘরে গেলাম। ঘরটা বেশ চওড়া। টর্চের আলোয় দেখলাম গোটা ঘরে একটা টেবিল চেয়ার, একটা ডবল বেড, আর ধারে একটা অ্যান্টিক স্টাইল র্যাক রয়েছে। ডাক্তারবাবু সত্যি শৌখিনতায় কোনো কিছুরই ত্রুটি রাখেননি। টেবিল চেয়ারটা দেখেছো? সেগুন কাঠ দিয়ে বানানো তো, কিন্তু ডাক্তারবাবু এত টাকা পেতেন কোত্থেকে? তিনি তো শুনেছি খুব অল্প পয়সায় চিকিৎসা করতেন। হয়তো পূর্বপুরুষের অনেক পয়সা ছিল। তা হতে পারে। খাটটাও দেখ, ধুলো পড়া হলেও কতটা মজবুত আছে এখনো। এই বলে দেবেশ খাট ধরে নাড়ালো। ঠিক তখনই বিকট শব্দ করে কিসের যেন একটা আওয়াজ হলো। আমরা সবাই সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক দেখতে লাগলাম, কেউ কোথাও নেই। অনুভব করলাম ওই শব্দের জন্য আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেছে। এক পা পিছিয়েছি, এমন সময় টের পেলাম আমার পা আর মাটিতে ঠেকে নেই। আমি কোনো একটা অতল খাদে পড়তে শুরু করেছি। চারিদিকে অন্ধকার, তার মধ্যে সম্ভবত সিঁড়িতে ধাক্কা খেতে খেতে নেমে চলেছি। মনে হচ্ছে যেন কোনো এক বিশাল দৈত্য আমাকে হাঁ করে গিলে নিতে চাইছে। আমার সারা শরীর অবসন্ন হয়ে এলো।
জ্ঞান যখন ফিরল, দেখি সামনে বরেনবাবু আর দেবেশ বসে আছে। আমি উঠে বসতেই বরেনবাবু বললেন, হ্যাঁ, এখন ঠিক আছো তো অর্ক? হ্যাঁ, মাথার পিছনে সামান্য চোট লেগেছে। ডাক্তারের বাড়িতে চোরা কুঠুরির মতো যে এরকম ঘর আছে তা তো ভাবতেই পারিনি। মানে সরি ভাই, আমার জন্যই তোর এরকম হলো। আরে ঠিক আছে, তুই বা কি করে জানবি? এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো, রাত কিন্তু আরো বাড়তে চললো। সাবধানে দেখে শুনে চলবে। অর্ক, দেবেশ, তোমাদেরকে বললাম তোমরা সবাই একসঙ্গে থেকো। আমার এই জায়গাটা ঠিক সুবিধের ঠেকছে না বাবা। এরপর আমরা তিনজন একসঙ্গে পথ চলা শুরু করলাম। বলা বাহুল্য, উপর থেকে পড়ে যাওয়ার সময় টর্চটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তাই দেবেশ আর বরেনবাবুর টর্চের আলোতেই যা দেখার দেখছিলাম। সিঁড়ি থেকে নেমে লম্বা একটা প্যাসেজ ভিতর দিয়ে চলে গিয়েছে। এতক্ষণ সেখান দিয়েই হাঁটছিলাম। এবার দেখলাম আমরা একটা ঘরে এসে পড়েছি। ঘরটা একটা ছোট ল্যাবরেটরি। সামনে একটা জায়গায় নোংরা ঝুলে ঢাকা কি সব ওষুধের শিশি, সিরিঞ্জ, বিকার, ফানেল, কেরোসিন এবং গ্যাসোলিনের পাত্র। ডক্টর বিশ্বাস খুবই অদ্ভুত মানুষ ছিলেন। সবার চোখের আড়ালে মাটির নিচে সব স্ট্রেঞ্জ। হে, তোমরা দেখো তো কোনো দরকারি কিছু খুঁজে পাও কিনা। আমার সঙ্গে কোনো টর্চ না থাকায় আমি বরেনবাবুর সঙ্গেই রইলাম। দেবেশ ঘরের এদিক ওদিক খুঁজতে লাগলো। আমি এবং বরেনবাবু ঘরের একদম কোণে পুরনো আমলের একটা ট্রাঙ্ক দেখতে পেয়ে সেটা খুললাম। খুলতে বেশি বেগ পেতে হলো না, কারণ তালাটাই মরচে ধরেছে। তারপর যা দেখলাম তাতে গোটা শরীর গুলিয়ে উঠল। বাক্সটা খুলে দেখি ওর ভিতরে রয়েছে একটা কঙ্কাল। বাপরে, কি গন্ধ! কতদিনের পুরনো এটা? দেখে তো মনে হচ্ছে এটাকে বহু বছর ধরে এই ট্রাঙ্কে বন্দি করে রাখা হয়েছিল। তাই এত বছর পর আমরা খুলতেই সেখান থেকে মরা পচার গন্ধ বের হতে শুরু করেছে। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে একটু ধাতস্থ হয়েছি। হঠাৎ বুঝতে পারলাম ঘরের মধ্যে যেন শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বইছে, যেন যেন এত বছরের অভিশাপ আবার জেগে উঠছে। বরেনবাবু, এটা কি হচ্ছে বরেনবাবু? এই শোঁ শোঁ শব্দ কোথা থেকে আসছে? বরেনবাবুকে প্রশ্ন করে এই কথাটাই ভাবতে লাগলাম যে ডক্টর বিশ্বাসের এত গোপনীয়ভাবে ল্যাবরেটরি রাখার কারণটাই বা কী ছিল। বরেনবাবু আমার কথার কোনো উত্তর করলেন না। আমি বার কয়েক বরেনবাবুকে ডাকলাম। বরেনবাবু, ও বরেনবাবু, কি হলো? আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? বরেনবাবু আমার কথার কোনো উত্তর না দিয়ে পাশের ঘরে চলে গেলেন। আমার হাতে কোনো টর্চ না থাকায় ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় প্রথমে বিস্মিত এবং পরে ভয় লাগতে শুরু করলো। দেবেশ, বরেনবাবু, আমায় ফেলে রেখে আপনারা কোথায় চলে গেলেন? আমার মাথা কাজ করছে না। সমস্ত অবাস্তব অলীক জিনিসকেও আমার এখন সত্যি বলে মনে হচ্ছে। আমার সারা শরীরে একটা ঝিম ধরা অনুভূতি। ঠিক আগের বারের মতোই এবারে যেন আমার পা দুটো নিয়ন্ত্রণে নেই। আমি জেগে রয়েছি, কিন্তু অদ্ভুত এক তন্দ্রা গ্রাস করেছে আমায়। সেই মুহূর্তে আমি একটা ছায়ামূর্তিকে দেখতে পেলাম। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। আমি উপায় না দেখে তাকে অনুসরণ করতে লাগলাম। ও আমাকে সেই লম্বা প্যাসেজটার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। এগিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই আঁধারের জগতে আমি যেন যাযাবর। একটু পরেই মনে হলো আমার চারপাশে কে যেন হাঁটছে। সে উপস্থিতি টের পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম, সঙ্গে সেও যেন থেমে গেল। তারপর আবছায়া হাওয়ায় একটা ফিসফিসানি শোনা গেল। এগোতে থাক, এগোতে থাক। বাড়ির নাম চোরাবালি। এ হলো আঁধারির ঘর। বিক্রি হয় টুকরো টুকরো মালি।
বললো কথাটা? কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। হঠাৎ দেখি পাটা কেমন যেন ভিজে যাচ্ছে। ভয় পেয়ে পিছিয়ে এলাম। এইখানে জল কোথা থেকে এলো? কিন্তু একটু পরেই বুঝলাম ওটা জল নয়। অন্ধকারে সয়ে যাওয়া চোখে পড়ল একটা বিভৎস দৃশ্য। পায়ের কাছে জমে থাকা জল আসলে জল নয়, কালচে রঙের রক্ত। ভয় বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কি করব বুঝে উঠতে পারলাম না। ততক্ষণে ঘরটা একটা লাল আলোর আভায় ভরে গেছে। হঠাৎ পায়ে যেন কিসের একটা ধাক্কা লাগলো। নিচে তাকিয়ে আমার চোখ কপালে উঠল। কতগুলো মরার খুলি আমার পায়ের কাছে নাচানাচি করছে। সে ভয়ঙ্কর মুখগুলো দেখে পিলে চমকে উঠল আমার। কয়েক পা পিছিয়ে গেলাম আমি, কিন্তু পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। তার গায়ে ধাক্কা লাগলো আমার। ভয়ে পিছন ফিরে তাকালাম না। হঠাৎ তার একটা নখ যেন আমার পিঠ স্পর্শ করলো। তার আঘাতে পিঠ চিরে গেল। আমি তখন পাগলের মতো চিৎকার করে উঠলাম। তখনই সামনে একটা চেনা শব্দ। অনেকগুলো বাদুড় এই বদ্ধ ঘরে এসেছে কিভাবে? তারা আমার দিকে উড়ে এসে আঘাত করলো মুখে। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি সেই আগের জায়গাতেই পড়ে আছি, কিছুক্ষণ আগে যেখানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সামনে একটা ভাঙা টর্চ, কিন্তু আমার হাতে তো টর্চ ছিল না। এটা কোথা থেকে এলো? আর বরেনবাবু আর দেবেশ কোথায়? তাছাড়া আমি একই জায়গাতেই আবার অজ্ঞান হয়ে গেলাম, নাকি এতক্ষণ যা দেখছিলাম সব মিথ্যে হ্যালুসিনেশন? হঠাৎ খেয়াল হলো আমার পায়ের নিচে এতক্ষণ কালো রক্ত জমেছিল, সেটা আর নেই। ভয় ঘেন্নায় গা গুলিয়ে উঠল। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত পায়ের খানিকটা ছাল উঠে গিয়েছিল, তাই যতটা সম্ভব ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। দেবেশ, বরেনবাবু, কোথায় আপনারা? আমি এখানে। ও তুই? ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বরেনবাবু কোথায়? বরেনবাবু উনি তো বাড়ির পিছন দিকের ওই ছোট মাঠটায় গেছেন। বাড়ির পিছনের দিকে ছোট মাঠ আছে? হ্যাঁ, বরেনবাবুকে তো সেদিকেই যেতে দেখলাম। আয়, আমার সঙ্গে আয়। অন্ধকারে দেবেশকে দেখে প্রথমটায় বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠেছিল। অন্ধকারে ও যে এতক্ষণ দাঁড়িয়েছিল সেটা খেয়ালই করিনি। দেবেশকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। খেয়ালও করলাম না ঘরের বাঁ দিকে একটু দূরেই পাশাপাশি দুটো লোক কাঠের মেঝেতে পড়ে আছে। বাড়ির বাইরে পা রাখতেই আবার সারা শরীরে শিরশিরানি টের পেলাম। দেবেশ আমাকে পিছনে ফেলে আগে আগে চলেছে। আমি চারপাশের আধার রাত্রি চোখ মেলে ভয়ে ভয়ে দেখতে লাগলাম। আজ রাতটা যেন একটু বেশি অন্ধকার। চারপাশের গাছগুলো যেন একটু প্রাচীরের মতন দাঁড়িয়ে রয়েছে। তাদের গাছ কোনো এক অশরীরী কঙ্কালকে আটকে রাখা, তাদেরকে বাধা দিচ্ছে আমাদের কাছে আসতে। তবু সেই আশা আটকে রাখা সম্ভব নয়। এদিকে আকাশে কয়েকটা তারা রয়েছে, তাদের রং দেখা যায় না। পাতার কোনো শব্দ নেই, সব যেন কোনো এক অজানা প্রেতের ভয়ে নিস্তব্ধ। হঠাৎ একটা রহস্যময় কণ্ঠ শুনে চমকে উঠলাম। অর্ক, কোনো উপকারী মানুষ সত্যি কি সব সময় সবার উপকার করে? এইসব কি বলছিস তুই? ভূতের বাড়িতে এসে মাথাটাতে একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? যা বলছি সেটা যদি কোনোদিন সত্যি হয়ে থাকে। দেখ, এখন ইয়ার্কি মারার মতো সময় আর সাহস কোনোটাই আমার নেই। আর উপকারী মানুষ যখন, তখন সবাইকেই সাহায্য করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? সত্যি কি তাই? কথা বলতে বলতে আমরা বাড়ির পিছনের দিকের মাঠটায় পৌঁছে গিয়েছিলাম। বহুদিনের অব্যবহারের ফলে ঘাসগুলো নিজের মতন বেড়ে উঠেছে, খানিকটা জঙ্গলিভাবেই।
এই অন্ধকারে চোখ অনেকটাই সয়ে গিয়েছিল, তাই চারপাশ দেখতে সমস্যা হচ্ছিল না। হঠাৎ চোখ পড়ল মাঠের মধ্যে। সে অবিন্যস্ত ঘাসের মধ্যে দিয়ে একটা বাচ্চা মেয়ে ছুটে বেড়াচ্ছে। এত রাতে এখানে বাচ্চা এলো কোথা থেকে? এখানে তো কেউ আসে না। হঠাৎ বাচ্চাটা থেমে গেল, তারপর আস্তে আস্তে আমার দিকে মুখ ফেরালো। সেটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। বাচ্চাটা চোখের মনি কোথায়? তাছাড়া একে আমি আগেও দেখেছি। সেই প্রথমবার অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে এই বাচ্চাটাই অসুস্থ ছিল। আতঙ্কে আমার হাত পা অসাড় হয়ে এলো। আমি প্রাণপণে এবার দৌড়াতে শুরু করলাম। একবার পিছনে তাকালাম। এবারে যা দেখলাম তা একেবারে অবিশ্বাস্য। দেবেশের রক্ত মাংসের শরীর থেকে মাংসগুলো খসে পড়ছে। আমি ভয়ে পিছিয়ে এলাম, চিৎকার করতে গেলাম, কিন্তু মুখ দিয়ে একটা কথা বেরোলো না। কোনো এক অজ্ঞাত কারণে আমার জিভ আগের চাইতে ভারী হয়ে গিয়েছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা দেবেশ আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে, আর সেই ভয়ঙ্কর কুৎসিত কঙ্কালের উচ্চতাও বাড়ছে কিছুটা। যত উচ্চতায় বাড়ছে তত ঝুঁকে পড়ছে। আমার মনে হলো ঝোঁকের মাথায় এই বাড়িতে আসাটা মোটেও উচিত হয়নি। লোকে যা বলে কিছুটা হলেও সত্যি হয়। আমি দেখলাম সেই দীর্ঘ কঙ্কালসার দেহটা আচমকায় কিছু দূর এসে দাঁড়িয়ে পড়ল। তার হাত ধরে রেখেছে সেই বাচ্চা মেয়েটা। উফ, কি ভয়ঙ্কর! কঙ্কালটা এবার তার বিশাল গহ্বরওয়ালা মুখ নিয়ে বলতে শুরু করলো। আজ থেকে বেশ কয়েক বছর আগে তোমার মতো আমিও ভাবতাম ভলা ইনসান সুপার ভলা করে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার নাম আপনি শুনে থাকবেন, আমি ভিকারাম। बहुत दिनों से हमें डॉक्टर बाबूर माली छिलाम। हमारा एक छोटा सा परिवार था, बहुत खुश छिलाम हमरा। किंतु एक दिन हमार मेटा खेलते खेलते बगानेर कुछ गाछ नष्ट करे फेले। डॉक्टर साहब बाड़ी फिरे मेटा के बहुत डांटे। बाद में सब ठीक ठाक चलछिलो, किंतु एक दिन अचानक हमार मेटा असुखे पड़लो। माँ, पेट में बहुत दर्द हो रही है। कुछ नहीं होगा बेटी, शांत हो जाओ। तुम्हारे पिताजी दवाई लाने जा रहे हैं। सियाकी पिताजी, सियाकी पिताजी, जल्दी इधर आओ। আমি ডাক্তার সাহেবের কাছে মদদ মাংনে গেলাম, হাতে পায়ে ধরলাম। অনেক রোনে বাদ সাহাব রাজি হলেন, কিন্তু তখন যদি জানতাম ও মেরি বেটি কি। उसके बाद साहब बोले हमार बेटीर ऑपरेशन करते होगे, नहीं तो वो बीमारी ठीक नहीं होगा। ऑपरेशन करते जावार आगे बेटी को बोला, तू डर मत सिया, ऑपरेशन हो गेले तू एकदम बढ़िया हो जाबी। ऑपरेशन होलो। सिया बेरोलो ना। डॉक्टर साहब बाहर आके बोलो, सिया मर गई। ऑपरेशन समय न की और खून कम पड़ गया, इसलिए उसकी मौत हो गई। हम दोनों बहुत रोए थे। हमारे इकलौती बिटिया सिया वो भी मर गई, वो भी मर गई। उसके बाद हम टूट गए थे बहुत। फिर एक दिन बहुत अजीब चीज हुआ। एक दिन राते अचानक हमार घूम भेगे जाए। हमार मने होते था कि बाजू वाला घर से कोई मुझे पुकार रहा है। आवाज सुनकर ऐसा लागलो जेनो हमार सिया के डाक छे। हमें
तुरंत उठाने गेलाम, ये देखलाम सचमुच मेरी बेटी खड़ी है। उसके बाद मेरी बेटी बोलने लगी, रोइए मत पिताजी, रोइए मत, मैं आपके साथ ही हूं, बस जिंदा नहीं हूं, लेकिन एक बात बताना था। হঠাৎ যেন একটা চেনা আওয়াজ শুনতে পেলাম। কানের কাছে হিন্দুস্তানি ভাষা ও দেবেশ যেন অস্পষ্ট হতে শুরু করেছে। একটা ধোঁয়ার চাদরে সবকিছু মুড়ে যেতে শুরু করলো। আমার ভয় যেন ততক্ষণে অনেকটাই কেটে গেছে, কিন্তু সেই ধোঁয়া আমায় যেন অবশ করে দিচ্ছে। কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমি প্রাণপণে চিৎকার করলাম, দেবেশ! কিন্তু কোথাও কিছু নেই। সবকিছু যেন সেই কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেছে। কিন্তু আর একটা পরিচিত কণ্ঠে আমার চমক ভাঙল। হর্ক, হর্ক, তুমি ঠিক আছো? আপনি এতক্ষণ কোথায় ছিলেন বরেনবাবু? আর আপনার কপালে কি লেগে আছে ওটা? টর্চের আলোটা ভালো করে মাথার উপরে ফেলে দেখলাম, সেখানে 3টে কালো কালো আঙুলের ছাপ রয়েছে। এই যে আপনার কপালে এই দাগটা কিসের? তোমার কপালেও তো একই দাগ লেগে আছে। সুতরাং আমরা দুজন একই জিনিসের শিকার হয়েছি বলা যায়। বরেনবাবুর কথা শুনে আমি তাকে সব খুলে বললাম। আমি যা যা জানতে পেরেছি সেগুলো সব বরেনবাবুকে বলাতে তিনি ভীষণ রকমের অবাক হয়ে গেলেন। তুমি এক্ষুনি যা যা বললে আমিও সেগুলোই দেখেছি। অর্থাৎ ওই ভিকারামের প্রেতাত্মা আমাদের দুজনকে বশ করে ফেলেছিল। এজন্যই আমাদের কপালের উপর ওই আঙুলের দাগ রয়েছে। কিন্তু বরেনবাবু কথাটা আর বলতে পারলেন না। বলার আগেই একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। পিছন থেকে আবার দেখতে পেলাম দেবেশকে। তবে এবার দেবেশ আমাদেরকে নিজের বশে আনেনি। বলা ভালো, ভিখারাম দেবেশ ছাড়া আর কাউকে নিজের বশে আনেনি। তুমি আমার বন্ধু দেবেশকে কেন নিজের বশে নিয়ে রেখেছ? ও কি দোষ করলো? कुछ नहीं, तो तेरा देख। কি চাই তোমার? सच, मुझे सच बोलना है, जो सबका जानना जरूरी है। उस दिन मेरी बेटी मुझे बोली, ये डॉक्टर उसका बलात्कार किया, फिर मेरी प्यारी बेटी का दिल, गुर्दा और क्या क्या लेके बेच दिया। ये सच जानने के बाद मुझे यहाँ से दूर जाना था, लेकिन 2 दिन बाद मुझे बेहोश कर दिया। তুমি যা বলছো তার প্রমাণ কি? একজন ডাক্তার কেন একটা বাচ্চা মেয়ের এমন সর্বনাশ করবে? पैसा, पैसा, सबको पैसा मांगता। কিন্তু আমরা তো শুনেছি বিজয় বিশ্বাস খুব ভালো একজন মানুষ ছিলেন। সেই মানুষ এমন কাজ করবেন ভাবা তো অসম্ভব ব্যাপার। অন্তত আমি তো একজন ডাক্তার, আমি তো জানি অন্য ডাক্তাররা কেমন হয়। मतलब तू डॉक्टर साहेब के बारे में कोनो सच बोल भी ना, नहीं तो फिर दोनों को जिंदा रखने का क्या फायदा? এই কথা বলেই দেবেশ আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দুজনেই দেখতে পেলাম একটা কালো ছায়া দেবেশের চারপাশটাকে যেন ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তার উচ্চতা কমপক্ষে 7 ফুট তো হবেই। সেই কালো ছায়া যে আসলে ভিখারাম সেটা আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হলো না। এমন অবস্থায় আমি আবিষ্কার করলাম যে আমাদের পালানোর কোনো পথ নেই। পিছনে একটা মোটা দেওয়াল, এখান থেকে আমাদের বাঁচা প্রায় অসম্ভব। আমি বরেনবাবুকে কি একটা যেন বলতে গেলাম, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না আর। এমন সময় হঠাৎ বরেনবাবু নিজের ঝোলার ভিতরে হাত দিলেন, বের করে আনলেন একটা ছোট্ট কাঁচের শিশি। আর ঠিক তখনই একটা লম্বা হাত এসে আমার গলাটা চেপে ধরল। আমি এই আঘাতের আচমকা আবির্ভাবে চমকে উঠেছিলাম। একটু পরেই বুঝতে পারলাম যে আমার দম আটকে আসছে। আর আমার ঠিক চোখের সামনে 2টো লাল চোখ, সে বিভৎস চোখ যেন আমায় গিলে ফেলবে। ঠিক তখনই বরেনবাবুকে দেখতে পেলাম। তিনি কি যেন একটা বের করে দেবেশের হাতে ফুটিয়ে দিলেন, একটা সূচ। সঙ্গে সঙ্গে দেবেশ রূপে ভিখারাম ছিটকে পড়ল দূরে, সঙ্গে একটা কান ফাটা চিৎকার।
চলো 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 এখান থেকে। হ্যাঁ, আমাদের আমাদের ছাদে যেতেই হবে। হ্যাঁ, না হলে সবকিছুই শেষ হয়ে যাবে। আমি আর কোনো কথা না বলে এই ঘর থেকে বেরিয়ে এলাম। গন্তব্য এই ভুতুরে বাড়ির ছাদ। একটা সিঁড়ি খুঁজে পেলাম, কিন্তু সেটার এতটাই দুরবস্থা যে আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু হাতে বেশি সময় নেই। এদিকে বরেনবাবুর কথা মতো ছাদে যাওয়া খুব জরুরি। আমরা কোনো রকমে ছাদে উঠতে লাগলাম। আমি যদি খুব ভুল না হই, ছাদে গিয়ে আরেকজনের দেখা পাবো। কে? কাকে দেখতে পাবো? ভয় নেই, সে কোনো ক্ষতি করবে না। বরেনবাবুর কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার রক্ত ঠান্ডা হয়ে এলো যেন। তবু উপরে উঠে এলাম। সিঁড়িগুলো বেশ নড়বড়ে হয়ে গেছে। খুব সাবধানে পা না ফেললে অবধারিত মৃত্যু। একটু পরেই একটা খোলা দরজা দেখতে পেলাম। মুখটা হালকা আগাছায় ভরে গেছে। আমরা সেগুলো পেরিয়ে ছাদে উঠে এলাম। ছাদটা খুব একটা অন্ধকার নয়। হরকো, ওদিকে দেখো বলে আঙুল দিয়ে দেখালেন সামনের দিকে। আমার চোখ সেই আঙুল লক্ষ্য করে দেখতে পেলেও একটা ছায়া মূর্তিকে। কে ওখানে? বিজয় বাবু? এবার ছায়া মূর্তিটা নড়ে চড়ে বসলো। আমি আঁতকে উঠলাম। কি করছেনটা কি? ওটা আমাদের অস্তিত্ব টের পাইনি। তবে উনি আমাদের অপেক্ষায় রয়েছেন। এই ঘরের দেওয়ালে দেওয়ালে তার চিহ্ন আছে, আমি দেখেছি। এমন সময় সেই ছায়ামূর্তি কথা বলা শুরু করলো। কে কে ওখানে? বলে মূর্তিটা ঘুরে দাঁড়ালো। আমার নজর গেল তার চোখের দিকে। সেখানে ভয়ানক চাহনির লেশমাত্র নেই। সেই জায়গায় চোখে যেন একটা আরতি ফুটে উঠেছে। দেখে মনে হয় অনেক কথা জমে আছে মনের গভীরে। তোমাদের আমি চিনি, তোমাদের অস্তিত্ব আমি টের পেয়েছি। আমায় বাঁচাও, আমায় মুক্তি দাও। কিন্তু আপনি তো মৃত, মুক্ত হয়েছেন অনেক আগেই। না না না, আমি আমি মুক্ত নই, আমি বন্দী। এই ছাদেই আমার মৃত্যু হয়েছে, তাই তাই আমার মুক্তি নেই। লোক ভাবে আমি আত্মহত্যা করেছি, তাই তাই আমার আত্মার মুক্তির পূজা পাঠ সেই মতন হয়েছে। ফলে ফলে আমার মুক্তি হয়নি। কারণ কারণ ভিকারামের আত্মা মৃত্যু পর আমায় পাগল করে তুলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি আমি ঠিক কি কি দোষ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে সকলের নাম ঠিকানা লিখে রেখেছিলাম। এক মিনিট, কিসের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, আর কতজনের এমন ক্ষতি করেছেন? শুধু ভিকারাম নয়, আরো আরো অনেক লোকের ক্ষতির কারণ আমি। তাই হয়তো ভিকারাম আমায় বন্দি করে রেখেছে। আমার এখানে অনেক কষ্ট, অনেক অনেক বেশি। আমার মুক্তি চাই, মুক্তি। ভিকারাম আমাদেরকে সব বলেছে। আর যদি আপনাকে মুক্তি দিই, তাহলে ভিকারামের সাথে অন্যায় হবে। তাছাড়া আপনাকে মুক্তি দেওয়ার পদ্ধতি আমাদের জানা নেই। আমাকে মুক্তি দিতে গেলে ভিকারামের কঙ্কালকে ধ্বংস করতে হবে। আমি ওর হাতেই বন্দি, আর সেই কঙ্কাল আছে আমার ল্যাবে। হ্যাঁ, সেটা করব না। ওর মেয়েকে মেরে ফেলার পর ওর কি অবস্থা হয়েছিল আপনি কি বুঝেছিলেন? আমি সেই বাবের বল ভুগছি গত কয়েক দশক ধরে। আর সত্যি বলতে, তুমি যাকে ভিকারাম ভাবছো, সে ভিকারাম আর নেই। সে এক বুদ্ধিহীন পিশাচে পরিণত হয়েছে। সে তোমাদের কেউ ছাড়বে না। তুমি এক কবিরাজ, তোমারও মুক্তি নেই ওর হাত থেকে।
সুতরাং আমাকে মুক্তি দিতে না চাও, নিজেকে বাঁচাতে ওর কঙ্কাল ধ্বংস করো। বেশি দেরি করো না, বেশি দেরি করো না। ভোর হওয়ার আগে কাজ শেষ না করলে এখানেই বন্দি হয়ে থাকবে, এখানেই বন্দি হয়ে থাকবে। বরেনবাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, আমি তার হাত ধরে সোজা টেনে নিয়ে গেলাম নিচের ঘরে। ল্যাবে গিয়ে দুজনে খুঁজতে লাগলাম সেই কঙ্কাল। আবার শোনা গেল সেই হুঙ্কার, হর্ক, সে আসছে। তুমি তাড়াতাড়ি কঙ্কাল খুঁজে তাতে আগুন দেওয়ার ব্যবস্থা করো। আমি ওকে আটকে রাখছি। আমি কিছু বলার আগে বরেনবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। অল্পক্ষণের মধ্যে আমি একটা কঙ্কালের বাক্স খুঁজে পেলাম। কঙ্কালটা যে বাক্সের মধ্যে রাখা ছিল তার উপরে লেখা ছিল ভিখারাম। বাইরে তখন শুনতে পাচ্ছি বরেনবাবুর গলার চিৎকার ও সেই হুঙ্কার ধ্বনি। আমি তালা ভাঙার জন্য তৎপর হলাম। দূরে চিৎকার শুনে বুঝতে পারলাম বরেনবাবু ধরাশায়ী হয়েছেন। আমি কম্পমান হাতে তালা ভাঙার চেষ্টা করতে লাগলাম। বুঝলাম সেও এগিয়ে আসছে, কিন্তু ঠিক কি এগিয়ে আসছে? দেবেশ নাকি শুধুই ভিখারাম? কিছুক্ষণের চেষ্টায় তালা ভেঙে গেল। আমি বাক্স খুলে চেষ্টা করতে লাগলাম আগুন জ্বালানোর। একটা দেশলাই ছিল পকেটে, সেটা জ্বালিয়ে বাক্সের ভিতরে ফেললাম, কিন্তু চলল না। আমি কেরোসিন তেল খোঁজার জন্য এদিক ওদিক দেখতে লাগলাম। তখনই চোখ পড়ল সামনে, আর ভয় বুক ঠান্ডা হয়ে গেল। সে দরজার কাছেই দাঁড়িয়ে আছে। रुक, तुझे भी मौत के घाट उतारता हूं। আমি ততক্ষণে হাতে তুলে নিয়েছিলাম একটা গ্যাসোলিনের জার। আমি দৌড়ে বাক্সের কাছে আসতেই সে আমার পা টেনে ধরল। পা টানার কারণে টাল সামলাতে না পেরে উল্টে পড়ে গেলাম মেঝেতে। আর সৌভাগ্যবশত গ্যাসোলিনের জার গিয়ে পড়ল সেই বাক্সের ভিতরেই। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বাক্সের ভিতর। সঙ্গে সঙ্গে আমার পা ধরে থাকা সেই অতৃপ্ত প্রেতাত্মা জ্বলতে শুরু করলো। আমার পায়ের যেটুকু ধরেছিল সেটা খানিকটা জ্বলে গেল ওর হাতের সাথেই। তারপর ধীরে ধীরে ছাই হয়ে যেতে দেখলাম সেই মৃতদেহকে। সঙ্গে বাতাসে মিলিয়ে গেল ভিখারামের অতৃপ্ত পিশাচ দেহ। আমি আমার ক্লান্ত শরীরটাকে তুলে নিয়ে বরেনবাবুকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। বুঝলাম বিপদ কেটে গেছে। অদূরে গিয়ে দেখতে পেলাম ভদ্রলোককে। বরেনবাবু, ও বরেনবাবু, আপনি ঠিক আছেন? দেবেশকে দেখেছেন কোথাও? সে কি আদৌ বেঁচে আছে? হর্ক, হ্যাঁ দেবেশ, হ্যাঁ, তাকে নিশ্চয়ই ওই পিশাচ আর বশ করতে পারেনি। জানি না। আমি নিশ্চিত। আমি বই পড়ে যে বিদ্যা অর্জন করেছি তারই কিছু প্রয়োগ দেখলে আজ, হ্যাঁ, ওই ছুঁচের মাথায় একটা বিশেষ তরল লাগানো ছিল, সেটা দেবেশের রক্তে মিশে আছে। তাই ওই পিশাচ দেবেশকে কবজা করতে পারবে না আর। চলো চলো, তাকে খুঁজে বাড়ি নিয়ে যাই, চলো।